অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনায়। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আজ আছেন বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আব্দুস শাকুর খান। আমাদের আজকের আলোচনার বিষয় শীতের অসুখ, সতর্কতা ও করণীয়। দর্শক, আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা শীতের অসুখগুলোর মধ্যে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া, কলেরা এইসবই বেশি হয়। আমি একটু শ্বাসকষ্ট নিয়ে কথা বলতে চাই যে শ্বাসকষ্ট এই সময়টা অনেকেরই খুব বেড়ে যায়, হাঁপানি, এবং সেই সাথে বুকে অনেকের কফ জমে যায়, চেস্টে কষ্ট হয়, ব্যথা অনুভব করে। এসবের কারণটা আসলে কেন শীতকালে হয়, বেশি হয় এসব? হ্যাঁ, আসলে এই সমস্যাগুলো সারা বছরই আছে। যেহেতু শীতকালীন সময়ে এই অসুখগুলোর প্রাদুর্ভাব বা উপসর্গগুলো বেশি দেখা যায়, সেই জন্য আমরা বলতে পারি এই শীতকালীন অসুখ বিসুখের মধ্যে এগুলো। তো মূলত আপনি কয়েকটা অসুখের নাম বলেছেন। আমি জানি যে আমাদের শ্বাসনালীটা মূলত দুইটা ভাগে বিভক্ত, একটা ঊর্ধ্ব শ্বাসনালী, একটা নিম্ন শ্বাসনালী। যেটা কমন শীতকালে আপনি দেখবেন যে এই সময় প্রায়শই মানুষের সর্দি, কাশি এবং কখনো কখনো শ্বাসকষ্ট হচ্ছে বা জ্বর হচ্ছে। মূলত শীতকালীন সময় আমাদের বাতাসের কন্টেন্ট, মানে বাতাসে যে জিনিসগুলো থাকে তার কন্টেন্টের কিছু চেঞ্জ আসে, কোল্ড, ডাস্ট এগুলো বেড়ে যায়। তো এই সময় অতি সংবেদনশীল যে শ্বাসনালীগুলো আছে আমাদের ঊর্ধ্ব শ্বাসনালী, সেখানে এফেক্টেড হয়ে এই ধরনের সর্দি কাশি দেখা দেয়। আর যারা আগে থাকতেই অ্যাসমা বা সিওপিডিতে আক্রান্ত রোগী, তারা জানেন যে সারা বছর কিভাবে ভালো থাকতে হয়, কিন্তু এই শীতকালীন সময় কিছু অসতর্কতার জন্য তাদেরও এই ধরনের রোগের উপসর্গগুলো বেড়ে যায়। মূল কারণ হচ্ছে বাতাসের কন্টেন্ট এবং এই ঠান্ডা শুষ্ক আবহাওয়া এটা। আর আরেকটি হচ্ছে আমাদের কিছু অসতর্কতার জন্য এই অসুখগুলো এই সময় বেশি দেখা যায়। আচ্ছা, অ্যাজমা, সিওপিডি এসব তো আছেই। কিছু ক্ষেত্রে অনেকে দেখা যায় যে ঠান্ডা লেগে অনেক সময় নাক বন্ধ হয়ে যায়, রাতে ঘুমানোর সময় আর নিঃশ্বাস নিতে পারেন না, তখন নাকের ড্রপ অনেকেই ব্যবহার করেন। এটা কি ভালো কি না, নাকের ড্রপ সব সময় ব্যবহার করাটা? খুব ভালো, দুইটা প্রসঙ্গ এনেছেন। এটা খুব কমন। আমাদের সর্দি কাশির কথা আমি বললাম, যেটা ঊর্ধ্ব শ্বাসনালীর অংশ। আমরা বলি অ্যালার্জিক রাইনাইটিস অথবা অ্যালার্জিজনিত নাকের প্রদাহ। তো এইটা যেহেতু একেবারেই প্রথম বাতাস যখন আমাদের শরীরে ঢোকে, প্রথম এন্ট্রিতে এই নাকটা, তো এই নাকের যে মিউকোসা আছে এটা একটু হাইপার সেন্সিটিভ যাদের, বিশেষ করে অথবা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে তাদের ওখানে প্রদাহ হয়, যেটা আমরা বলি ইনফ্ল্যামেশন জনিত কারণে কারো নাক দিয়ে পানি পড়ে, হাঁচি হয়, অথবা কারো কারো দেখবেন নাকটা বন্ধ থাকে, অথবা কারো দেখবেন প্রায়শই আবহাওয়াগত পরিবর্তন, বিভিন্ন পরিবর্তনের সময় এই সমস্যাগুলো হয়। এইটা মূলত কারণ হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন অথবা ভাইরাসজনিত অ্যালার্জিক রিয়াকশন। আরেকটা হলো কারো কারো নাকের যে সেপ্টাম আছে এটা জন্মগতভাবেই ত্রুটি থাকে, সেখান থেকে ব্লক। কারো কারো শুনে থাকবেন যে আমার পলিপ হয়েছে। তো পলিপ শব্দটা খুব কমন শব্দ শোনা যায়, এবং অনেকে মনে করে পলিপ মানেই হয়তো অপারেশন করতে হবে। যেহেতু আমি বললাম যে এটা একটা ইনফ্ল্যামেশন দিয়ে হয়, অপারেশনের থেকে সাবধানতাই ভালো। আরেকটা কথা আপনি বলেছেন, ড্রপ বাজারে অনেক পাওয়া যায় যেটা ইনস্ট্যান্ট রিলিফ দেয়। এই ইনস্ট্যান্ট রিলিফ দেওয়া ড্রপগুলো বেশি ব্যবহার করা মোটেও উচিত নয়। আমরা বলি রিবাউন্ড কনজেশন, অর্থাৎ ড্রপগুলো ইউজ করলে দেখা যাবে সেটার উপর নির্ভরশীল হচ্ছে এবং সেইটা দ্বারাই পরবর্তীতে আরও কনজেশন হচ্ছে। এটা ছাড়া কি অন্য কোনো ওয়ে আছে? যেমন ধরেন ড্রপ না ইউজ করলে সারা রাতই ওই লোক নিঃশ্বাস নিতে কষ্ট হয় এবং মুখ দিয়ে সে শ্বাস নেয়, সেই ক্ষেত্রে আসলে কি করণীয়? আমি যেটা বললাম, ড্রপটা হচ্ছে ইনস্ট্যান্ট রিলিফ দেয়, অর্থাৎ জাস্ট ওখানে কনস্ট্রিকশনটা কমিয়ে দেয়। তো এটার বিকল্প আছে। বিকল্প সবচেয়ে ভালো পন্থা হলো, যখন আপনার এরকম হবে তখন আপনি সিম্পলি যদি একটা জলীয় বাষ্প, অর্থাৎ পানি ফুটিয়ে বাষ্পটা গ্রহণ করেন, ম্যানথল দিয়ে করতে পারেন, কড়া ছাড়া করতে পারেন, এটা একটা। আর একটা হচ্ছে, এটা যদি আপনাকে প্রায় সমস্যা করে তাহলে আমরা এক ধরনের ঔষধ সাজেস্ট করি, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, যেটা সাধারণত পারসিস্টেন্টলি কিছুদিনের জন্য ব্যবহার করলে এই ধরনের সমস্যাগুলো হবে না, এবং ওই রিবাউন্ড কনজেশন যে ড্রপগুলো দেওয়া হয় সেগুলোর যে সমস্যাগুলো হয় সেই ক্ষেত্রে এই সমস্যা হবে না। আচ্ছা, শ্বাসকষ্টের বিষয়ে যখন আসছি আমরা, তো নাক নিয়ে কথা হচ্ছিল, পলিপের কথা আপনি বলছিলেন। তো অনেক সময় দেখি যে অনেকেই বলে যে নাকের মাংস বেড়ে গিয়েছে, সেই ক্ষেত্রে অপারেশন করতে হবে, নতুবা এটা ঠিক হচ্ছে না। এই প্রসঙ্গে যদি একটু বলতেন যে আর অপারেশন করা কি জরুরি নাকি এটা ঠিক হয়ে যায় এমনি? আমি প্রথমেই বললাম যে আমাদের সকলের নাকের সেপ্টামটা কিন্তু কম বেশি একটু বাঁকা থাকে।
সেটা যদি গ্রহণীয় পর্যায়ে থাকে, সহনীয় পর্যায়ে থাকে, তো কোনো ধরনের অপারেশনের প্রয়োজন হয় না। বেশিরভাগ ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন আমি বললাম, সেখান থেকে হয়। অ্যান্টি ইনফ্ল্যামেটরি স্প্রে ইউজ করলে, কিছু নিয়মকানুন মানলে ঠিক থাকা যায়। তবে কিছু ব্যতিক্রম আছে, কিছু পার্সেন্টেজ পেশেন্টের হয়তো এটা এত বেশি বাঁকা অথবা এত বেশি কনজেস্টেড থাকে গঠনের কারণে, এখানে মাংস বা অন্য কিছু বাড়ে, এরকম কোনো গঠনগত কারণ একটা, আর একটা হচ্ছে মাংসগত বৃদ্ধি। মাংসগত বৃদ্ধি আছে, সেই পলিপ যেটা হয় এটা সাধারণত মিউকোসাল গ্রোথ বলা হয়। এটা যদি এমন পর্যায়ে হয় যে কনভেনশনাল যে আমাদের ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট সেটাতে যখন কন্ট্রোল হয় না, তাদের জন্য কেবলমাত্র নাক কান বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সার্জারির প্রয়োজন হয়। আচ্ছা, তাদের জন্য শুধুমাত্র সার্জারির প্রয়োজন হয়। আমরা শ্বাসকষ্ট নিয়ে যেহেতু কথা বলছিলাম, অনেকের চেস্টে প্রবলেম হয়, বুকে ব্যথা হয় এই শীতের সময়। দেখা যাচ্ছে যে বয়স্ক লোকদের বিশেষ করে বেশি, অনেকেই এই কারণে, আমার তো মনে হয় যে অনেকেই হার্ট অ্যাটাক করতে পারে কিংবা হয়ে যায় কিনা আমি ঠিক জানি না, আপনারা ভালো বলতে পারবেন। এটা এই সময়টা আসলে কি করণীয়? প্রথমত হচ্ছে শীতের সাথে সম্পর্কযুক্ত বুকে ব্যথা ঠিক এরকম সরাসরি না বলে আমরা বলতে পারি যে আমাদের তো একটা মাস্কুলোস্কেলেটাল সিস্টেম আছে, মাসলস বোন সিস্টেম আছে, সেটা আমাদের চেস্টেও আছে। তো অতিরিক্ত শীতে যদি কেউ এক্সপোজড হয়, প্রপারলি কাপড় না পরে, গরম কাপড় ব্যবহার না করে, সেই ক্ষেত্রে এক ধরনের মাস্কুলোস্কেলেটাল পেইন হতে পারে। এটা ভেরি কমন। আর একটা যেটা বলছেন আপনি যে কার্ডিয়াক প্রবলেম আসলে সিজন নির্বিশেষে যে কোনো সময় হতে পারে, সেটার ব্যথার ধরন আলাদা। সেটা কি ওয়েদারের কারণে হতে পারে, যে খুব বেশি ঠান্ডা লাগার কারণে? হ্যাঁ, খুব বেশি ঠান্ডা হওয়ার কারণে এটা হতে পারে। আর একটা হলো, আমরা একটা কথা এখনো বলিনি আমি, সেটা হচ্ছে যে এই শীতকালীন সময় নিউমোনিয়ার প্রাদুর্ভাব, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আপনি জানেন এখন হসপিটালগুলোর সিনারিও নিলে দেখবেন। আর আরেকটা হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে। তো কখনো যদি নিউমোনিয়া হয় কারো, তাহলে কাশি, শ্বাসকষ্টের পাশাপাশি কিন্তু বুকে ব্যথাটাও থাকে। অর্থাৎ বুকে ব্যথাকে খুব সাধারণভাবে গ্রহণ না করে এটাকে আসলে ইম্পর্টেন্স দিয়ে দেখা উচিত, কেন বুকে ব্যথা হচ্ছে। আচ্ছা, আমাদের একটা ফোন এসেছে, আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই এবং কথা বলতে চাই। দর্শক কোত্থেকে বলছেন, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম ফজিল আহমেদ, আমি নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে বলতেছি। জি, আমার এই সমস্যা হলো, মানে অ্যালার্জির যে পরিমাণটা, এটা যদি সাতের বেশি হয় তাহলে আমাদের করণীয় কি? আমি আপনার কথাটা ঠিকমতো শুনতে পাইনি, আপনি যদি আবার একটু বলতেন। আরেকবার একটু বলুন প্লিজ। জি, আচ্ছা, আমি বলতেছি যে মানে মানে আমাদের শরীরের মধ্যে অ্যালার্জির পরিমাণ সাতের বেশি হলে আমাদের করণীয় কি? আচ্ছা, আমি যতটুকু বুঝলাম সেটা হচ্ছে শরীরে অ্যালার্জির পরিমাণ। আসলে শরীরের রক্তের একটা মাপ আছে, সেখানে অ্যালার্জির পরিমাণ নিরূপণ করা যায়, অথবা অ্যালার্জির টেস্ট আছে আলাদা, সেটা দিয়ে নিরূপণ করা যায়। সাধারণত যাদের অ্যালার্জির সমস্যা নাই তাদের ক্ষেত্রে এই পরিমাণটা স্বাভাবিক থাকে। আমরা যে সমস্ত পেশেন্টের মধ্যে অ্যালার্জিক রিয়াকশন দেখি অথবা অ্যাজমা বা অ্যালার্জিক রাইনাইটিস দেখি, তাদের এই রক্তের অ্যালার্জির পরিমাণটা বেশি থাকে। মূলত আমরা অ্যালার্জির পরিমাণ নিয়ন্ত্রণ করি না, আমরা এমন ব্যবস্থা বা উপদেশ দিয়ে থাকি যাতে অ্যালার্জিজনিত যে সমস্যাগুলো হয়, যেমন হাঁচি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, এগুলো যাতে প্রিভেন্টেড মানে প্রতিরোধ করা যায়, সেরকম কিছু ব্যবস্থাপনা এবং উপদেশ আমরা দিয়ে থাকি। স্যার, অনেক সময় দেখা যায় যে শরীরেও চাকা চাকা হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আসলে এই ওয়েদারের কারণেই কিন্তু শীতকালে অনেকেরই এই ঝামেলাটা হয়। হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। এটাকে বলা হয় আর্টিকেরিয়া, অর্থাৎ অ্যালার্জিজনিত স্কিনের এক ধরনের সমস্যা। এটা সাধারণত সবার হবে না, যাদের হয়। শীতকালীন যে ওয়েদারটা আমি বলছিলাম যে ওয়েদার কন্টেন্ট একটা বিশাল ব্যাপার, এয়ার কন্টেন্ট। তো এই যে ড্রাই সিজনে এই ধরনের এই উপসর্গগুলো বেশি দেখা যায়। সাধারণত কন্ট্যাক্টে এটা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ধুলাবালি বা কোনো ময়লা অথবা কোনো অন্য কিছু ফাঙ্গাস এই জাতীয় জিনিসের সংস্পর্শে এটা হয়। যাদের হয়, যারা সংবেদনশীল স্কিন আছে তাদেরই হয়, এবং শীতকালে এটা বেশি হয়। এখন প্রশ্ন হচ্ছে এটা হলে কি করবে? হলে যেটা করণীয় সেটা হচ্ছে প্রথমত জানার চেষ্টা করবে কিসে তার হয়, সেখান থেকে সাবধানে চলা। আর দ্বিতীয়ত হচ্ছে চিকিৎসকের পরামর্শে কিছু চিকিৎসা নিলে এটা ভালো থাকা যায়। আচ্ছা, খাবার দাবারের বিষয়ে একটু কথা বলতে চাই, এবং যে দর্শক আমাদের ফোন দিয়েছিলেন এবং তার করণীয় কি যদি এই ধরনের সিচুয়েশনে পড়েন, সেই বিষয়ে যদি একটু পরামর্শ দিতেন। একটা বিরতি আমরা নিব, বিরতির পর ফিরে এসে আলোচনা করব। দর্শক, বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। আমাদের সাথে আজ আছেন বক্ষ ব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আব্দুস শাকুর খান।
আমরা শীতের অসুখ নিয়ে আলোচনা করছিলাম। একটু জানতে চাই যে আমরা শ্বাসকষ্ট নিয়ে আলোচনা করেছি, একটু নিউমোনিয়ার দিকে আসতে চাই। যে নিউমোনিয়া এই সময় বেশি হয়, বিশেষ করে শিশুদের এবং বৃদ্ধদের। নিউমোনিয়া থেকে বাঁচতে আসলে কি করা প্রয়োজন? হ্যাঁ, ফার্স্ট কথা হলো যে এই সময় নিউমোনিয়া বেশি হয়, আমি একমত। আপনি যদি এখনকার সংবাদ মাধ্যমে যে সংবাদগুলো প্রচার হচ্ছে দেখবেন যে শিশুদের এবং বৃদ্ধদের বিশেষ করে বেশি হয়, প্র্যাকটিক্যালি তাই। এটার কারণ হচ্ছে যে আমি বললাম শীতকালীন কিছু ভাইরাস আছে, আবার ভাইরাস উপযোগী পরিবেশ আছে। ভাইরাস তো থাকবে, এখন উপযোগী পরিবেশটা কি, সেটা হচ্ছে যে ঠান্ডা পড়ে গেছে, এই সময় ঠান্ডা যদি প্রপারলি কেউ ম্যানেজড না হয়, সাবধানতা অবলম্বন না করে, তাদের মধ্যে বেশি হয়। তা আপনি জানেন যে এই সময় আমাদের দরিদ্র জনগোষ্ঠীর দেশ আমাদের, এই সময় দেখবেন যে সাধারণত দরিদ্র জনগোষ্ঠীর বাচ্চারা বেশি আক্রান্ত হয়, অর্থাৎ তাদের সাবধানতাটা কম থাকে। এখন প্রিভেনশন বলতে যেটা বোঝা যায়, এটা সবসময় আমরা বলি আমাদের সায়েন্সে, প্রিভেনশন ইজ দ্য বেস্ট। যদি প্রিভেন্ট করা যায় তাহলে আমরা ঠান্ডাতে প্রপার কাপড় পরার অথবা টেম্পারেচার মোটামুটি মেনটেন হয়, এইভাবে যদি কাপড় চোপড় পরি, সাবধানতা অবলম্বন করি, অনেকটাই প্রোটেক্টেড হয়। আর একটা হচ্ছে বেশিরভাগ যেহেতু এই সময় নিউমোনিয়াগুলো ভাইরাল নিউমোনিয়া, পাশাপাশি ব্যাকটেরিয়াল নিউমোনিয়াও আছে, আমরা জানি যে এটা প্রিভেনশনের জন্য কিছু টিকার ব্যবস্থাও আছে। এটাকে বলা হয় ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এটা ইন জেনারেল আসলে দেওয়া ভালো। আর একটা হচ্ছে কারো কারো ক্ষেত্রে নিউমোনিয়ার ভ্যাকসিন আছে, সেটা দেওয়া উচিত। তাহলে প্রথমত হচ্ছে সার্বিক সাবধানতা, নিজের প্রতি যত্ন নেওয়া, পরিবারের প্রতি যত্ন নেওয়া প্রথমত। আর দ্বিতীয়ত হলো যে যার সামর্থ্য আছে সে যদি এ ধরনের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ডাক্তারের পরামর্শক্রমে নিয়ে থাকে, অথবা কারো কারো ক্ষেত্রে নিউমোনিয়ার ভ্যাকসিন নিয়ে থাকে, তাহলে এই ধরনের একটা প্রতিরোধ করে তোলা যায়। ভ্যাকসিন নিলে কি সেটা প্রতিরোধ হবেই? মানে ঠান্ডা লাগলেও কি নিউমোনিয়া হওয়ার পসিবিলিটি কম থাকবে সেই ক্ষেত্রে? এটা প্রথমত হচ্ছে যে এই ভ্যাকসিনগুলো যখন আসলো তখন দেখা গেল যে এর কার্যকারিতা অনেক ভালো, তবে এর অর্থ এই নয় এটা কখনোই শতভাগ নিশ্চয়তা দেয় না। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নিউমোনিয়াকে প্রিভেন্ট করে। আর দ্বিতীয়ত হচ্ছে কমপ্লিকেশনস অফ নিউমোনিয়া যেটা হয়, যে নিউমোনিয়া হলে তার তো অনেক কমপ্লিকেশনস আছে, কোনো কোনো ক্ষেত্রে হসপিটালে ভর্তি হতে হয়, সেই ধরনের কমপ্লিকেশনসগুলো থেকেও এই টিকার মাধ্যমে কিন্তু রক্ষা পাওয়া যায়। কমপ্লিকেশনসের কথা বললেন, আমি একটু সে প্রসঙ্গেই আসতে চাই যে যখন হসপিটালাইজড করা হয় কোনো বৃদ্ধকে কিংবা কোনো শিশুকে, তখন আসলে তার টেক কেয়ারটা কেমন হওয়া উচিত? প্রথমত হচ্ছে যে নিউমোনিয়া নিয়ে যখন কোনো পেশেন্ট আমাদের হসপিটালে যায়, আচ্ছা, আমরা ঠিক যে যত্নের ব্যাপারটা নিয়ে আলোচনা করবো। একটা ফোন এসেছে, আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক, কোত্থেকে বলছেন, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। লাইনটি সম্ভবত কেটে গিয়েছে, উনি আবার ফোন করলে নিশ্চয়ই আমরা সংযুক্ত হয়ে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি যেটি বলছিলেন যে এই নিউমোনিয়ার উপসর্গ নিয়ে যখন যে বয়সেরই মানুষ হসপিটালে যাক, প্রথম একটা অ্যাসেসমেন্ট হয় হচ্ছে তার ভর্তিযোগ্য ক্রাইটেরিয়া আছে কিনা। অর্থাৎ সকল রোগীর কিন্তু ভর্তি হওয়া লাগে না, যেগুলো বাসায় বসে চিকিৎসা নিলে ভালো হবে, ডাক্তার সাধারণত ওখান থেকে চিকিৎসা দিয়ে দেয়, বাসায় চলে আসে। আর কিছু কমপ্লিকেশনস আছে, কমপ্লিকেশনসের মধ্যে রেসপিরেটরি ফেইলিওর বলি আমরা, অর্থাৎ আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরের অক্সিজেনটা কিন্তু ঠিক থাকে। কোনো নিউমোনিয়ার কারণে যদি এটা সিভিয়ার হয়, মারাত্মক হয়, সেই ক্ষেত্রে যদি দেখা যায় অক্সিজেনের মাত্রা কমে গেছে, অর্থাৎ রেসপিরেটরি ফেইলিওর, সেটা একটা কমপ্লিকেশন, সেই ক্ষেত্রে কিন্তু তাকে হসপিটালে ভর্তি হতে হয়। আমরা আরেকবার একটু ফোনে, দর্শক কোত্থেকে বলছেন, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। আমি ময়মনসিংহ সমগঞ্জ থেকে বলছি। আমার নাম মোহাম্মদ আব্দুল রশিদ। আমার শ্বাসকষ্ট এবং কাশ খুব বেশি, শীত সিজন আসছে, গরমের দিন আইলে এটা থাকে না। তার জন্য আমি খাইতেছি আপনার তৈরি বা বেক্সিকেট এবং এই যে টেলকাস্টেন, এরপরে এই ফ্লেক্সু 120 খাইতেছে আর কি, খাওয়ার পর এটা কমে না। জি ধন্যবাদ। আমি মোটামুটি আপনার সমস্যা শুনে যেটা বুঝলাম যে আপনার সমস্যা এটা আছে, এটা নতুন নয়, আর সাধারণত শীতকালীন সময় বেশি দেখা দেয়, এটা আপনি বললেন। আমরা যদি আপনার বয়স ইত্যাদি বিবেচনা নাও করি, তাহলে মোটা দাগে বলতে পারি আপনার এক ধরনের শ্বাস এবং কাশ হয়, যেটা সিজনের সাথে সম্পর্কিত, বিশেষ করে শীতকালে। আমি বলবো যে এই ধরনের সমস্যা হলে আমরা সাধারণত অ্যাসমা বা সিওপিডি পেশেন্টদেরকে এরকম দেখি, হয়তো তার কোনো একটা আপনার, এবং সেই ক্ষেত্রে আপনি মূলত চিকিৎসকের পরামর্শ নেবেন। সেই ক্ষেত্রে আপনাকে নিয়মিত সারা বছর ব্যবহার করার জন্য কিছু ঔষধ, বিশেষ করে ইনহেলার জাতীয় কিছু ঔষধ দিবেন। আর আপনি মন্টেলুকাস জাতীয় একটা ওষুধ বলেছেন, এটাও হয়তো কিছুদিনের জন্য দিবে।
আর কিছু ওষুধ দেওয়া থাকবে যখন আপনার সমস্যা হবে তখন নেয়ার জন্য। আর আমি একটু আগে বলেছিলাম যে এই ধরনের পেশেন্ট যারা, তারা যদি নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জার টিকা নিয়ে থাকেন তাহলে এই ধরনের সমস্যাগুলো অনেকটা কমে আসবে। আশা করি আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সেই মতো চললে আপনার এই সমস্যাগুলো হবে না। আমি একটু ওনার প্রশ্নের রেশ ধরেই বলতে চাই যে সবসময় কি দেখা যাচ্ছে যে যাদের অ্যাজমা কিংবা হচ্ছে এই সংশ্লিষ্ট শ্বাসকষ্ট রয়েছে তাদেরই কি শুধু কাশি হয়, নাকি এমনি তো নর্মালি ঠান্ডা লাগলে তো কাশি হতে পারে? আমি প্রথমেই বলছিলাম যে আমরা সাধারণভাবে দেখি যে এই সময় অনেকে সর্দি কাশিটা হয়, সিওপিডি বা অ্যাজমা না থাকলেও। অবশ্যই এটা একটা বিশাল গ্রুপের হয়, আপনি দেশে বলেন অথবা বিদেশে বলেন। তবে পরিমাণটা বেশি হয় সেই দেশে বেশি হবে যে দেশে এয়ার পলিউশনটা বেশি হয়। আমাদের দেশে এয়ার পলিউশন বেশি, একই সাথে শীতকালীন ঠান্ডা আবহাওয়া, শুষ্ক আবহাওয়ায় এই পলিউশনটা আরও বেড়ে যায় এবং সেই কারণে সাধারণভাবেই অনেকে কিন্তু আমরা বলি নর্মাল ফ্লু, অর্থাৎ এই ধরনের ফ্লুতে আক্রান্ত হয়ে অনেকে সর্দি হাঁচি দেখতে পাবেন। এটা হচ্ছে ইন জেনারেল। আর এটাই যখন অ্যাজমা সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে হবে তখন তাদের ক্ষেত্রে জটিলতার সম্ভাবনাটা বেশি থাকে। আচ্ছা, ইন জেনারেল যেটা হয় মানুষের, সেই ক্ষেত্রে আসলে মানে কি করবে? মাস্ক পরা, ঠান্ডা কম লাগানো, একটু পরামর্শ আপনার কি আছে? আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের ঋতু অনুযায়ী আমাদের পোশাক আশাক চয়েস করতে হবে। শীতকালীন পোশাক আশাকটা এমন হওয়া উচিত যাতে আমার শীতটাকে আমি প্রোটেক্ট করতে পারি। এটা হচ্ছে নাম্বার 1। আমি বলেছি শুষ্ক আবহাওয়ার সময় ধূলিকণা ইত্যাদি আবহাওয়াতে বেশি থাকে অথবা ভাইরাসের কন্টেন্টও বেশি থাকে। তো সেই ক্ষেত্রে যাদের বিশেষ করে এরকম হয় তারা যদি একটু বেশি মানুষের মধ্যে গেলে অথবা এক্সপোজড এরিয়া, এমন জায়গায় ধুলাবালি আছে, সেখানে যদি মাস্ক ব্যবহার করে তাহলে তার প্রোটেকশন আর একটু বাড়লো। আচ্ছা, আমার দুটো ছোট প্রশ্ন রয়েছে। একটা হচ্ছে একজন দর্শক ফোন করেছিলেন অ্যালার্জির বিষয়ে। আচ্ছা, কার কিসে অ্যালার্জি, এই বিষয়টা আসলে কিভাবে বুঝবে একজন মানুষ? প্রথমত হলো যে অ্যালার্জি ইন জেনারেল বোঝা যায় যে একজন ব্যক্তির অ্যালার্জি আছে। এখন যদি প্রশ্ন করা হয় আমার কিসে কিসে অ্যালার্জি হচ্ছে আমি একটু জানতে চাই, তাহলে আমাদের কিছু আসলে পরীক্ষা নিরীক্ষা আছে, যেমন স্কিন অ্যালার্জি টেস্ট আছে অথবা ব্লাডের অ্যালার্জি প্যানেল টেস্ট আছে। এইটার মাধ্যমে মোটামুটি বেশ কিছু কমন অ্যালার্জেন সম্বন্ধে ধারণা পাওয়া যায়। এই টেস্ট করলে ওই ব্যক্তির বিশেষ করে কিসে কিসে অ্যালার্জি আছে প্রধানত সেইগুলো বেরিয়ে আসে এবং সেইভাবে ডাক্তার তাকে তখন পরামর্শ দেয়। শীতকালীন ডায়রিয়া, এটা অনেকেরই দেখা যায়। তো এই শীতকালে এই ডায়রিয়াটা হয় কেন? মানে এটা খাওয়ার সঙ্গে তো নিশ্চয়ই সম্পৃক্ত, হলেই বা কি করা উচিত? হ্যাঁ, প্রথমত ডায়রিয়া তো আপনি জানেন যে অন্ত্রের অসুখ, এটার খাওয়া দাওয়া, জীবাণু ইত্যাদির সাথে জড়িত। আমি একটু আগে বলেছিলাম যে শীতকালে যে অসুখগুলো হয় তার মধ্যে আমি ফুসফুস নিয়ে বলেছি। এর বাইরে আমরা জানি যে শীতকালীন ডায়রিয়া বা উইন্টার ডায়রিয়া বলে একটা কমন টার্ম আছে। এই সময়টায় আসলে বিশেষ করে এই আবহাওয়াগত পরিবর্তন, এই ঠান্ডা লেগে যাওয়া, সেখান থেকে এক ধরনের ডায়রিয়া হয়। আরেকটা হচ্ছে এক ধরনের ভাইরাসজনিত ডায়রিয়া হয় শীতকালে, যে ভাইরাসগুলো দেখা দেয়। অর্থাৎ এই ঋতুগত পরিবর্তনে শীতকালের বিশেষ কিছু ডায়রিয়া, যে ডায়রিয়াগুলোকে আমরা শীতকালীন ডায়রিয়া বলি। এখান থেকে কারো যদি ডায়রিয়া হয়েই যায়, সে তার খাওয়া দাওয়া কোনো কিছু? প্রথমত হচ্ছে ডায়রিয়াতে কিন্তু মারাত্মক রকমভাবে আমাদের দেশে একটা রেভলিউশন হয়েছে। যখন থেকে ICDDRB নামক প্রতিষ্ঠান হয়েছে এবং আমাদের খাওয়ার স্যালাইনটা এসছে, তখন আপনি জানেন ডায়রিয়ার প্রথম এবং প্রধান ঔষধ যদি বলেন, যদিও এটাকে ঔষধ বলবো না, প্রধান সহায়ক হয় সেটা হচ্ছে ORS বা ওরাল স্যালাইন। আমরা ডায়রিয়া হলে প্রথমত আমরা যেন পর্যাপ্ত পরিমাণ ওরাল স্যালাইন খাই বা খাওয়াই, এই ব্যাপারটা নজর দিতে হবে। আর খাবারের ব্যাপারে তেমন কোনো নিষেধাজ্ঞা থাকে না। যদি বিশেষ বিশেষ ক্ষেত্রে পরিবর্তন করতে হয় তাহলে তরল জাতীয় খাবার এবং যে খাবারগুলো সহজে হজম হয় সেই জাতীয় খাবারের পরামর্শ দেওয়া হয়। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা, এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।